বেশি কথা বলবো না। সবাইকে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। গত 5 তারিখ জানুয়ারিতে মহামান্য রাজ্যপালের ভাষণকে আমি বিরোধিতা করবো না, কিন্তু আমাদের কয়েকটা বিরোধীদের আমাদের সংশোধন দিয়েছিলাম, সংশোধনের জন্য তার সমর্থনে আমি কিছু কথা বলবো। এখানে আমি পেলাম সবাই বলেছেন সুশাসন এবং অন্তিম ব্যক্তির কাছে বসে। The maximum are saying that সুশাসন and অন্তিম ব্যক্তির কাছে বসে। How it is possible? মনে করেন যদি কেন্দ্র সরকার থেকে কোনো প্রকল্প যদি আসে বা মুখ্যমন্ত্রী থেকে কোনো প্রকল্প যদি যায়, কোথায় যায়? গ্রামে যেতে হবে, ভিলেজ কমিটিতে যেতে হবে। কিন্তু বর্তমানে ভিলেজ কমিটিতে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ নেই। কি হচ্ছে? মাত্র ব্লকে একটা পিএমসি চেয়ারম্যান বসিয়ে ওইখানে মাটির ক্যাডারে গিয়ে বেনিফিশিয়ারি সিলেক্ট করে তাহলে কিভাবে অন্তিম ব্যক্তির কাছে যেতে পারে? ইট ইজ পসিবল। আই এম সেইং টুডে ইটস নট পসিবল। কেমনে হবে? আপনারা তো সবাই জানেন 23 ব্লক আমরা জানি সবাই, আমরা সেই কনস্টিটিউয়েন্সি থেকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা জানি গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে। গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে আমাদের মাসের কোনা যারা পাঠিয়েছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি, কেন্দ্র সরকারকে আমি অ্যাপ্রিশিয়েট করি, রাজ্য সরকার যতগুলো করছে কোটি কোটি টাকা ফান্ড পাঠাচ্ছে, কিন্তু এই ফান্ডগুলো কি কাজে লাগছে না লাগছে না কে জানে বলুন? আমরা গভর্নমেন্ট দেখে চলি কোটি কোটি টাকা, আমরা জবাব দিতে পারছি না, আমরাও পারছি না, কিন্তু আদৌ অ্যাকচুয়ালি এই কাজ কি জায়গা দিয়ে করছে না? তার জন্য আমি বলবো অন্তিম ব্যক্তির কাছে এখন বসেনি। বিকজ অফ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে যে ভিলেজ ইলেকশন এখনো হয়নি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি না থাকেন তাহলে সেই অবস্থাকে কিভাবে আমরা অন্তিম ব্যক্তি আমরা আশা রাখতে পারি? তার জন্য আমি বলবো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ইলেকশন তাড়াতাড়ি ভিলেজ কমিটি ইলেকশন করা, না হলে এডিসি গভর্নমেন্ট বা এডিসি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মনিটরিং কমিটিকে আপনারা অ্যাডপ্ট করো, মনিটরিং কমিটিকে অ্যাকসেপ্ট করো। আমি আজকে হাউসে কথা বলতে চাই, অলরেডি মনিটরিং নমিনেটেড করা আছে, তাহলে তাদেরকে আরবি ডিপার্টমেন্ট থেকে বলুন যে তাকে অ্যাকসেপ্ট করুন, না হলে আপনারা ইলেকশন করুন। আমি একটা বেশি কথা বলবো না, যেটা আমরা অনেক দেখেছি, অনেক বড় বড় বিল্ডিং করার জন্য কোটি কোটি টাকা বাজেট করা হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন কোটি কোটি টাকা এখন বেড়ে গেছেন বাজেটের মধ্যে। আমি একজন নাগরিক, কিন্তু আমি কনফিউজ যে জম্পুইজলা সাব ডিভিশন কি ত্রিপুরার বাইরে? কেন বলছি? জম্পুইজলা সাব ডিভিশন হয়েছে 2011-12-তে, আজকে থেকে প্রায় 13 বছর আগে। আপনি শুনলে অবাক হবে, জম্পুইজলা সাব ডিভিশন, এই সাব ডিভিশনের মধ্যেও কিন্তু একটাও ভালো একটা কমিউনিটি হল নেই। আমি জাস্ট তোমরা যেটা বলতে চেয়েছিলাম, জাস্ট কমিউনিটি হল, একটা ভালো কমিউনিটি হল নেই। গেস্ট হাউস, ভালো একটা গেস্ট হাউস নেই। জম্পুইজলা সাব ডিভিশনে একটা কলেজ নেই, যে বাকি 23-24টা কলেজ আছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, ফরবুক এবং জম্পুইজলা বাদে বাকিটা জায়গায় সব কলেজ আছে। কেন হবে না? আমাদের জম্পুইজলা সাব ডিভিশন কি অফার করেছে? আমাদের ছেলেমেয়েরা কি কলেজে পড়ার অধিকার নেই? আজকে জম্পুইজলা হসপিটাল কেন সাব ডিভিশন হসপিটাল হচ্ছে না? জম্পুইজলা সাব ডিভিশনের মধ্যে একটা ভালো সাব ডিভিশন হসপিটাল বসানো যায়, কারণ এটা শুধু জম্পুইজলা সাব ডিভিশন নয়, এটা সাউথ এবং আমাদের জম্পুইজলা সাব
ডিভিশনের মধ্যে দুটা কনস্টিটিউয়েন্সি আছে, গোলাগাছি এবং টাকারজলা। পাশে আমাদের আছে কিলা বাগমা, যেটা আমাদের রামপদ সারে। এটা প্রতি এটা নেয়ার নয়, নেয়ার পর 1 লাখ পপুলেশন আছে ওখানে, একটা ভালো হসপিটাল করলে কি অসুবিধা আছে? কিন্তু আমরা দেখেছি প্রত্যেকবার সবাই যায়, তাহলে কি বলে জঙ্গলতে একটা ভালো একটা সাব ডিভিশনাল হসপিটাল হবে, কিন্তু আজ পর্যন্ত কোথায়? আমাদের এনসি স্যার ডাক্তার মন্ত্রী, উনি যখন মন্ত্রী থাকাকালীন সময় উনি কথা দিয়েছেন, এবং আমাদের প্রাক্তন হেলথ মিনিস্টার উনিও কথা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত এখনো হলো না। কেন? সাব ডিভিশন হয়েছে, একটা সাব ট্রেজারি নাই। 1000 টাকা আমাদের কাজ করলেও, কন্ট্রাক্টরি কাজ করলেও বিশাল মধ্যে এসে এই টাকাটা নিতে হবে। সাব ট্রেজারি নেই, সাব জুডিশিয়াল অংশ নেই, সাব জুডিশিয়ালও নেই। তাহলে আমরা কিভাবে বলতে পারে যে সুশাসন? এবং আমরা কিভাবে বলতে পারে যে সবকা সাথ সবকা বিকাশ? তো আমরা তো স্বাভাবিক ইকুয়ালেন্ট সেপারেশন চাইই না। আমি বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে এটা জঙ্গলজলা সাব ডিভিশনে যতগুলো ল্যাকিং আছে, এটাকে কিভাবে একটু নজরে দেওয়া হোক। আমি লাস্ট টাইমে আমাদের মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রীকেও আমি বলেছি যে আমাদের জঙ্গলজলা বাজারে একমাত্র জঙ্গলজলা সাব ডিভিশনের মধ্যে যে রেগুলেটেড মার্কেট আছে, ওইখানে একটা প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা আছে। এটা এমবিসিসি এজেন্সির কাছে রাস্তা। বৃষ্টি আসার সময় পুরো জলে একদম ফ্ল্যাট হয়ে যায়, কোনো ব্যবস্থা নেই। আমি আগে ওটা পিডব্লিউ অফিসে গেলাম, ওরা বলে এটা আমাদের কাছে না স্যার, এটা এমবিসিসির কাছে। এমবিসিসিকে ফোন করেছিলাম, তারাও স্যার আছে বলে আজ পর্যন্ত কোনো দেখা নেই। তো এটা যদি হয়ে থাকে, কিন্তু সরকারের কিছু কর্তব্য আছে, শুধু আমরা কি বলে এটা করতে হবে? বেশি কথা বলবে না, কথা বলার অনেক কিছু আছে। এখন আমরা দেখেছি হাইওয়ে বানানোর জন্য, বড় বড় রাস্তা বানানোর জন্য অনেকগুলো টাকা এসেছে কেন্দ্র থেকে, অনেক প্রজেক্ট পাস হয়েছে। ভেরি ফাইন, ভেরি নাইস। এটা সত্যি, এটা এখন ইন্ডিয়া হচ্ছে ডিজিটাল হয়ে গেছে, ত্রিপুরা হচ্ছে এখন ডেভেলপিং স্টেট হয়ে গেছে। ইটস ভেরি গুড। এখন রাস্তাও বড় বড় হয়ে গেছে, এটাও ঠিক, আমিও দেখেছি। কিন্তু গ্রামীণ রাস্তাতে কিভাবে মেরামত করা যায় এখনো কিন্তু এখন কোনো গভর্নেন্স আমি দেখিনি, যেটা এমবিসির মতো এজেন্সি নিয়ে বসে রয়েছে। মাননীয় সদস্য প্লিজ স্যার, আর বিএলজিএসওয়াই মতো এজেন্সি রাস্তা নিয়ে বসে আছে, এসিসিএল মতো অনেক রাস্তা আছে, 15 বছর আগে একবার রাস্তা নির্মাণ করে গেছেন, এখনো এসে রিপেয়ারিং হয় না। যেমন আমার এরিয়াতে কয়েকটা রাস্তা আছে, যেমন আমাদের জগন্নগর থেকে ওইটা শান্তিকালে এই আশ্রমে যে আসে না, 15 বছর হয়ে গেছে, পুরো রাস্তা ভাঙা একদম। তো এরকম এজেন্সি দিয়ে কাজ করিয়ে এখন দেখা নেই, ফোন করে কেউ পাত্তা নেই, আর স্টেট গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ যদি না থাকে তাহলে আমরা কার কাছে যাব? তো তার জন্য একটা আমি বলতে চাই যে এই গভর্নরের যে স্পিচে যে আমরা বিরোধী ব্যাংকরা যতগুলা যে অ্যামেন্ডমেন্ট এনেছি তাকে সংযোজন করে পুনরায় আবার একটা পেশ করলে আমার খুব খুশি হবে। এটা আমাদের একটা অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রাহুল দাস মহোদয়।